লোডশেডিংয়ে স্থবির জীবন জীবিকা, বরফ সংকটে জেলেদের সাগরে যেতে বাধা, প্রভাব পড়েছে কৃষি, হিমাগার এবং কলকারখানায়। রাজশাহী সিটি কর্পোরেশন মাঠে বাণিজ্যিক ফুটবল প্রশিক্ষণ, প্রবেশ বন্ধ, জনগণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ ভূমি মালিকদের। হত্যাকাণ্ডের 2 মাস পর ইতালির রোম থেকে 3 বাংলাদেশি মরদেহ ফিরছে আজ। নোয়াখালীর বাড়িতে শোকার্ত স্বজনরা। অবশেষে প্রত্যাহার ইজারাদারের কর্মীকে পেটানো 30 সালের ইউএনও। ক্ষুব্ধ স্থানীয়রা, শাস্তির দাবি সচেতন নাগরিকদের। এবং পর্যটন খাতের নিষেধাজ্ঞায় মাছ শিকারে ফিরেছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। আরাকান আর্মির উৎপাতে বেড়েছে প্রাণ হারানোর ঝুঁকি। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলেছে মাত্র 4 মেগাওয়াট, আর তাই বেহাল দশা পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্য বন্দরের। স্থবির বরফ কলের উৎপাদন আর বরফ সংকটে সাগরে যেতে পারছে না জেলেরা। জয়পুরহাটেও দৈনিক চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ। 10 থেকে 11 ঘন্টা লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি, হিমাগার ও কলকারখানাতেও। শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে আছে পটুয়াখালীর আলীপুর মহিপুর মৎস্য বন্দরে। সাগরে যাওয়ার সব প্রস্তুতি শেষ হলেও এখন অপেক্ষা বরফের। জেলেরা জানান, মাছ সংরক্ষণের জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ বরফ, কিন্তু ধারাবাহিক লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরের কার্যক্রম। দৈনিক 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট। ফলে প্রয়োজন মতো বরফ উৎপাদনে ব্যর্থ কলগুলো। পুরো বরফ দিতে পারতেছি না, কারেন্টের কারণে বরফ সলিড হয় না। বিদ্যুৎ তো টোটাল নাই না, বিদ্যুৎ নাই, বরফ দিতারে না, বরফ পর্যাপ্ত পরিমাণ নামতাছে না, বরফ তো বোর্ডে দিতে পারতেছি না আমরা কারেন্ট বাগর। অন্যদিকে বরফ সংকটে যাত্রা অনিশ্চিত হলেও জ্বালানি, শ্রমিক ও ট্রলার পরিচালনার খরচ গুনতে হচ্ছে মালিকদের। এখন আমরা তো মাছ ধরতে যাচ্ছি না, আমাকে 16টা মানুষ কামের মাঝি বাদে, এখন বিল বেতন দিব কিভাবে আর কি করবো? আমাকে বিঘারা আমাদের 10-15 দিন তারা কারেন্ট অনেক সমস্যা করে, 2 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে না। এদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না জয়পুরহাটে। লোডশেডিংয়ের প্রভাবে থমকে গেছে কৃষি কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য। ঠিক মতো কারেন্ট দেওয়া পারতেছে না, ডিপি চলছে না, ফসলের ক্ষতি। গরম ঘরের মধ্যে থাকা যায় না, মেশিন কলকারখানা চলতেছে না। অতি সত্বর এই সমস্যাটা আমাদেরকে সমাধান করে দিবেন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার পর দোকানপাট ও শপিং মল বন্ধে সরকারের দেয়া সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তনের আশা পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে, বিশেষ করে রাত 8টার পর। যেটুকু আমরা গ্রাম অঞ্চলে দিলে হয়তো লোডশেডিং এর পরিমাণটা আর একটু কমবে, গ্রাহক স্বস্তি হবে। সরকার এ বিষয়ে আন্তরিক আছে, অতি দ্রুত এই পরিস্থিতির মোকাবেলা হবে বলে আমরা মনে করি। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 2,83,000। প্রতিদিন চাহিদা 60 থেকে 70 মেগাওয়াট। বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 30 থেকে 32 মেগাওয়াট। রিজভী হাবিব, স্টার নিউজ। তীব্র গ্যাস সংকট আর তার সাথে যোগ হওয়া লাগামহীন লোডশেডিং, এই জোড়া সংকটে নাভিশ্বাস হয়ে উঠেছে বন্দর নগরীর জনজীবনে। সিএনজি পাম্প থেকে বাসাবাড়ি সবখানেই চলছে গ্যাসের জন্য হাহাকার আর দুর্ভোগ। তার সাথে বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে বন্ধ হওয়ার উপক্রম রফতানিমুখী সহ বিভিন্ন শিল্প কারখানা। মোহাম্মদ জালালের ক্যামেরায় রুকনউদ্দিনের রিপোর্ট। গ্যাস নেই, তাই পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে এই অপেক্ষা সিএনজি অটোরিকশা চালকদের। চাকার পেছনে বসে কাটছে যাদের অনিশ্চিত প্রহর। আরে এই নালে বয়সে, বুড়া বয়সে আমরা কত কষ্ট করি, কালকে সারা রাত বিজি, কোথায় আমাদের গোসল, কোথায় আমাদের ওষুধ, আমাদের দুঃখ কেউই বোঝে না। গ্যাসের সিরিয়াল ফার্মালারা বলতে আছে গ্যাস আসলে দিবে, কিন্তু কাম করে কেউ নির্ধারিত টাইম দেয় না, হয়তো ফার্মও বন্ধ করে না। আমি এক জায়গায় ওখানে সিরিয়াল দিয়েছি, সিরিয়াল না পাইয়ে এখান থেকে আবার এখানে আনছি। ভোগান্তির এই চিত্র কেবল সড়কেই সীমাবদ্ধ নেই, গ্যাসের জন্য হাহাকার চলছে নগরের বাসাবাড়ির রান্নাঘরেও। গ্যাস নাই, রান্না করতে পারছি না। ছোট ছোট বাচ্চা আছে, আমরা ফ্যামিলি মেম্বার অনেকে আছি, আপনার এগুলো নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। দোকানের খাবার তো আর সব খাবার তো আর খাওয়া যায় না। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের হিসাবে বর্তমানে নগরীতে মিলছে চাহিদার মাত্র 4 ভাগের
1 ভাগ গ্যাস। কবে মিলবে এই দুর্ভোগ থেকে মুক্তি তা বলতে পারছেন না সংশ্লিষ্টরাও। আমাদের নেটওয়ার্কে যেখান থেকে গ্যাসটা দেওয়া হয় সেইখানে আমরা পেতাম 220-30 নর্মাল অবস্থায়। হ্যাঁ, এখন এখানে পাচ্ছি আমরা 60। মানে সমস্যা আমাদের কাছে আছে, সমাধানটা কখন হবে এরকম তথ্য আমাদের কাছে নাই। গ্যাস সংকটের মাঝেই এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। এই জোড়া সংকটের চরম বিপাকে চট্টগ্রামের রপ্তানিমুখী শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ যদি একবার চলে যায়, আমাদের জেনারেটর ছাড়তে মিনিমাম মনে করেন 2-5 মিনিট চলে যায়। জেনারেটর আসার পরে যদি মনে করেন আবার বিদ্যুৎ আসে, আবার 2-5 মিনিট চলে যায়। আমাদের গার্মেন্টস এখন অনেক আমরা সংকটে পড়ে গেছি, উৎপাদনের মধ্যে আমরা অনেক পিছনে চলে গেছি। চট্টগ্রাম সহ সারা দেশে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচাইতে বেশি বিপর্যয়ের মুখে আছে রপ্তানিমুখী শিল্প, যার ফলে এভাবেই চলতে থাকলে আগামীতে রপ্তানির টার্গেট পূরণ করা প্রায় অসম্ভব বলে আমরা মনে করছি। পিডিবির তথ্য অনুযায়ী গত কয়েকদিনে চট্টগ্রামে প্রতিদিন গড়ে লোডশেডিং হয়েছে 130 মেগাওয়াট, যেখানে চাহিদা 1100 থেকে 1300 মেগাওয়াট। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। লোডশেডিংয়ের প্রভাব নিয়ে আরও খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আহাদ অনিক। যাচ্ছি তার কাছে। অনেক বরগুনায় শহর এবং গ্রামে আসলে লোডশেডিংয়ের পার্থক্য ঠিক কতখানি, এবং লোডশেডিংয়ের প্রভাবে আসলে কি কি জায়গায় আসলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জনগণের, বিস্তারিত জানাবেন। আলিফ, আসলে শহর গ্রামের যে লোডশেডিং মাত্রা সেটি এখন একই রকমের হয়ে গেছে। তবে সেক্ষেত্রে যদি বলি যে ইউনিয়ন পর্যায়ে কিন্তু লোডশেডিং প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো কিন্তু বিদ্যুৎ থাকছে না। আর যদি শহর অঞ্চলে বলি সেক্ষেত্রে শহরেও কিন্তু 12 ঘন্টার মতো, 24 ঘন্টার 12 ঘন্টায় কিন্তু লোডশেডিং দেওয়া হয়। আমরা আসলে স্থানীয় পর্যায়ে কথা বলেছিলাম, তারা বারবারই বলছিলেন যে ক্ষুদ্র যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটে কিন্তু খুবই বিপাকে পড়েছেন। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, বরগুনার কিন্তু 2টি মৎস্য অবতরণ কেন্দ্র আছে এবং বরগুনার প্রায় লক্ষাধিক জেলে সমুদ্রে কিন্তু মৎস্য পেশার সাথে সম্পৃক্ত। তাদের কিন্তু প্রধান যে বাহন হচ্ছে ট্রলার, এবং ট্রলারে মাছ আনতে হলে বরফ দরকার হয়। সেই বরফ মিলগুলো কিন্তু এখন খুব দুরবস্থা, এবং বিদ্যুৎ সংকটের জন্য কিন্তু অনেক বরফ মিলই বন্ধ করে রাখা হয়েছে। এক্ষেত্রে অনেক জেলেই কিন্তু এখন সমুদ্রে যেতে পারছেন না। এই একটি বিষয় যদি বলি, আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, শহর অঞ্চলের থেকে যে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে সেগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বেশি। অনেক ক্ষেত্রে 15 থেকে 16 ঘন্টার মতো সেসব জায়গাতে লোডশেডিং দেওয়া হয়। এক্ষেত্রে তারা কিন্তু বারবারই বলছেন যে বরগুনার যে বিদ্যুতের চাহিদা, সে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় কিন্তু এই লোডশেডিংয়ের মাত্রাটা বাড়ছে। আমরা কথা বলেছিলাম যা বিদ্যুতের যে বরগুনার 6টি উপজেলার যে বিদ্যুতের পরিচালক যারা আছেন উপজেলা ভিত্তিক, তাদের সাথে তারা বলছেন যে তাদের চাহিদার তুলনায় আসলে অর্ধেকেরও কম বিদ্যুৎ কিন্তু তারা পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাচ্ছে, এবং এক একটি এলাকায় এক একটি সময় তারা লোডশেডিং দিচ্ছেন। কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা করে কিন্তু এই লোডশেডিংটি তারা দেয়া লাগছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা বলেছেন যে এই লোডশেডিংয়ের মাত্রা কমানোর জন্য তারা ইতিমধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যেন বরগুনাতে বরাদ্দ বাড়ানো যায়। এই ছিল বরগুনা থেকে লোডশেডিং সবশেষ। আলিফ, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী নুরুল আহাদ অনেক জানাচ্ছিলেন বরগুনা থেকে লোডশেডিংয়ের খবরাখবর। নেই প্রকল্পের অনুমোদন, অথচ 2 কোটি টাকায় পদ্মা পাড়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সরকারি মাঠ হলেও ব্যবহারের সুযোগ নেই সর্বসাধারণের। অভিযোগ, মাঠটি দখলে রেখেছে একটি ফুটবল ক্লাব। আবার ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছেন জমির মালিকরা। মাঠ দখলমুক্ত করে প্রকৃত মালিকদের সাথে সমঝোতার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। পদ্মাপাড়ে আধুনিক প্লেগ্রাউন্ড প্রায় 2 কোটি টাকা খরচে নির্মাণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, অথচ অনুমোদিত প্রকল্প ছিল না এটি। 6 বিঘা জমিতে তৈরি করা হয়েছে প্লেগ্রাউন্ডটি। এর মধ্যে 4 বিঘাই ব্যক্তি মালিকানাধীন। 2023 সালের মার্চে জমি অধিগ্রহণের জন্য মালিকদের সাথে চুক্তি করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু ক্ষতিপূরণ না পেয়ে জুলাই অভ্যুত্থানের পর জমি ফেরত চেয়ে আবেদন করেন মালিকরা। পরে বাতিল হয় সেই চুক্তি। মন্ত্রণালয়ের কেনার জন্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, সে অনুমোদন আসলে আমরা টাকা দিয়ে আপনাদের কাছে রেজিস্ট্রি নেব। এ পর্যন্তই শেষ। তারা আমাদেরকে কোনো ধরনের টাকা পয়সা এ পর্যন্ত 1টি টাকাও আমরা পাই নাই। আমাদের জায়গা যেন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়,
এই বলে আমরা আবেদন দিয়েছিলাম। পরে ডিসি থেকে ওখান থেকে আমাদেরকে সিটি কর্পোরেশনে পাঠানো হয়। তারপর সিটি কর্পোরেশন থেকে বলে আচ্ছা ঠিক আছে, আপনাদের জায়গা আমরা কিনবো না, আপনাদের জায়গা আপনারা নিয়ে নেন। 31-এ রাজি হয়েছিল, এটা ডালিম ওই ভূমির যারা ছিল, আর কিছু তো আছেই সঙ্গে। আর 60 লাখ টাকা বলেছিল যে আপনাদের নামে কেস হবে, আমাদেরকে এই 60 লাখ টাকা মেয়রের পারপাস। তো পরে যখন ওইটা রাজি হয় নাই তখন এটা ফেল করছি। তারপর থেকেই মাঠটি দখলে রাখার অভিযোগ কিশোর ফুটবল একাডেমির বিরুদ্ধে। বছর জুড়ে বাণিজ্যিকভাবে চলছে প্রশিক্ষণ ক্যাম্প, তাই সাধারণ ক্রীড়া প্রেমীদের মাঠে প্রবেশের সুযোগ নেই। ক্যাম্পে মোটামুটি 15-16 জন থাকি। আমরা ক্যাম্পে থেকে সকাল বিকাল প্র্যাকটিস করি। আমি ভর্তি হয়েছিলাম 6,000 টাকা, আমাদের ওই খাওয়া থাকার জন্য 2,000 টাকা। এক জরাজীর্ণ অবস্থায় ছিল, সেটা আমরা মনে করেন যে পরিশ্রম করে পর এই মাঠটায় সামান্য কিছু তৈরি করেছিলাম। পরবর্তীতে সিটি কর্পোরেশন হেল্প করে আমাদের এই এত সুন্দর মাঠটা করে দিয়েছেন। মাঠটি শীঘ্রই দখলমুক্ত করে প্রকৃত মালিকদের সাথে সমঝোতা করার আশ্বাস দিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তাদের সাথে আমরা একটা নেগোসিয়েশন করে সমন্বয় করে এই মাটিটা আমরা নিতে চাই। এখানে সাধারণ আমাদের নাগরিকরা, তাদের সন্তানরা খেলাধুলা শিখবে, তাদের নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট করতে হবে এবং ক্লাব বড় নির্ণয় করে চলবে, এটি হবে না। তৎকালীন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামান স্মৃতি ফাউন্ডেশন খেলার মাঠ সম্প্রসারণের নামে প্লেগ্রাউন্ডটি নির্মাণ করা হয়। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর একই পরিবারের 3 জনের মরদেহ দেশে ফিরছে আজ। একই ঘটনায় গুরুতর আহত তাদের ছেলে অয়নও ফিরছেন জানাজায় অংশ নিতে। স্বজনরা জানান, জানাজা শেষে কোম্পানিগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের মরদেহ দেখতে গ্রামের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডে প্রায় 2 মাস পেরিয়ে গেলেও মূল সন্দেহভাজন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্বজনরা। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এ নিয়ে আরও খবর জানাতে নিহতদের গ্রামের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত। রাহাত, নিহত ব্যক্তির ছেলে যিনি কি দেশে ফিরেছেন কিনা, আর তাদের জানাজা ঠিক কখন সম্পন্ন হবে, সবশেষ খবরাখবর কি রয়েছে, বিস্তারিত জানাবেন। জি আলিফ, আপনি যেমনটি বলছিলেন, নিহতের মরদেহ আজ বাংলাদেশ সকাল 8টায় আসার কথা রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে ইতালি থেকে একটা ফ্লাইট এসেছে। এখনো পর্যন্ত তারা লাশ বুঝে পাননি এবং নিহতের সাথে তার যে সন্তান অয়ন রয়েছে তার সাথে রয়েছে, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন তার স্বজনরা। আর আপনাকে জানিয়ে রাখি, আজ নোয়াখালীর কোম্পানিগঞ্জ চরকাকড়া লাশ আসার পরে যে চরকাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাগরিবের পর থেকে, আপনাকে যদি বলে রাখি, সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আমরা একটু কথা বলবো, এখানে আছেন নিহত বাবুলের চাচাতো ভাই ইউনুস, অ্যাডভোকেট ইউনুস, ওনার সাথে একটু জানতে চাইবো ওনারা পারিবারিকভাবে ওনারা কখন নিহত দাপন এবং যাবতীয় যে কি কার্যক্রম নিয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। জি, সালামু আলাইকুম, ধন্যবাদ স্টার নিউজকে। দ্রুত এসে আমাদের ইনফরমেশন করলো। সারা বাংলাদেশে যারা আছেন আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের সুখবহত পরিবারের দিকে তাকিয়ে আমাদের আজকে এখানে এসে মিলিত হয়ে আমাদের যারা 3 জন যে স্বজন, আমরা 3 জন স্বজনকে হারিয়েছি, তাদের লাশগুলো দাফন করবেন, তাদের মাগফিরাত কামনার জন্য সমবেত হবেন। তো আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে, সকাল 8টায় বাংলাদেশ টাইম সকাল 8টায় আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের লাশগুলো আমরা রিসিভ করার কথা। তো সেখানে রিসিভ করার পরে হয়তো আরও অন্য কার্যক্রম আছে, সেগুলো 2-2.5 ঘন্টা সময় লাগবে সেখানে। তো আমরা যেটুকু বলতে চাচ্ছি আমাদের মিডিয়ার মাধ্যমে সকলকে, সেটি হচ্ছে আমরা লাশগুলো গ্রহণ করার পরে সেখানে 2 থেকে 2.5 ঘন্টা পরে তারা যদি রওনা দেয়, তাহলে আমাদের এখানে আস্তে আস্তে বিকেল 4টা বাজে যদি আমরা আমাদের লাশগুলো বাড়িতে গ্রহণ করার পরে হয়তো 1 ঘন্টা আমরা এখানে থাকবো। থাকার পরে আমরা আসরের পর থেকে
বা সর্বোচ্চ এশা এই টাইমের মধ্যে আমাদের মানে যেহেতু ঢাকা শহর থেকে আসতে যানজটের একটা বিষয় থাকে, তো সেটিকে আমরা নির্ধারণ করে আমি সবারই যাতায়ার্থে এবং সবার সুবিধার্থে যেটি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আসরের পর থেকে এশা এটুকুর মধ্যে আমরা লাশগুলো যথাযথ প্রক্রিয়ায় এই পাশে আমাদের কবরস্থান এই পারিবারিক কবরস্থানে আমরা দাফন করব। এটি আপাতত আমাদের কাছে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে আর কি, সামাজিক এবং পারিবারিকভাবে। জি, আপনি যেমনটি শুনছিলেন আলিফ, এখানে আসলে কয়েকদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে যখন বাবুল এসেছিল তখন কিন্তু তিনি এই মাঠটা কিন্তু ভরাট করেছিল, এখানে তার কবরস্থানের জায়গা ঠিক করেছিল, কিন্তু সেই কবরস্থানে তার মৃতদেহ দাপন করা হবে এমনটা হয়তো পরিবারের সদস্যরা হয়তো কখনো ভাবেনি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, কিন্তু এখানে যারা স্বজনরা আছে তারা একটা কথাই বলছে যে এখনো পর্যন্ত এই ঘটনার জড়িত যে শাহাদাত রয়েছে তাকে এখনো পর্যন্ত ইতালি পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাই এই নিয়ে তারা খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং তারা কিন্তু এখানে যে স্বজনরা রয়েছে তারা কিন্তু এই শাহাদাতের ফাঁসি চায় এবং তার বিচার চায়। এই ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ হৃদয়নগর থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম কিবরিয়া রাহাত। চিনতে পারেননি ইউএনওকে, অপরাধ বলতে এতটুকুই, আর সেই ক্ষোভে লাঠি পেটা করা হলো এক বালু ইজারাদারের কর্মচারীকে। এমন কাণ্ড ঘটিয়ে তীব্র সমালোচনার মুখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এরই মাঝে অভিযুক্ত ইউএনওকে বরখাস্ত করেছেন, প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় বালু ইজারা নেয়ার কাগজ দেখতে গিয়ে এভাবেই মেজাজ হারান ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। তাকে চিনতে না পারায় ইজারাদারের কর্মচারীকে নিজ হাতে লাঠিপেটা করেন তিনি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। মোবাইল কোর্ট পরিচালনার সময় কেন মেজাজ হারালেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলেও পাওয়া যায়নি অভিযুক্ত ইউএনওকে। ফোন করেও মেলেনি কোনো সাড়া। তবে সেখানকার প্রশাসনিক কর্মকর্তা জানান অসুস্থতার কারণে অফিসে অনুপস্থিত আরাফাত সিদ্দিকী। লাঠি হাতে ইউএনওর পেটানোর ঘটনার সমালোচনা করলেও এ নিয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে নারাজ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। আর ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতির মতে ইউএনও ফৌজদারি অপরাধ করেছেন। যে ঘটনাটা হয়েছে এটা আসলে খুব দুঃখজনক। এটা জন্য তীব্র নিন্দা জানাই। যিনি এটা শিকার হয়েছেন, এই বেআইনি কর্মকাণ্ডের অ্যাসল্টের শিকার হয়েছেন, উনি ইচ্ছা করলে তার বিরুদ্ধে মামলা করতে পারেন। বিষয়টিতে ক্ষুব্ধ স্থানীয়রা, অভিযুক্তের শাস্তির দাবিও জানান অনেকে। এই ঘটনা ঘটার পর আমরা মনে করছি এই ইউএনওর শাস্তি হওয়া উচিত। যেহেতু এই বিষয়ে তারা কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, আমরা মনে করছি যে এই বিষয়ে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনও সমান অপরাধ করেছে। এই বিষয়টি তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনায় মারধরের শিকার বালু ইজারা নেয়া প্রতিষ্ঠান সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সরোয়ার জাহানের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত 7 মাসে এই দুই মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 35 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে। দুর্ঘটনা, প্রাণহানি এখন নিত্যসঙ্গী। মহাসড়কে দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন করিমন সহ থ্রি হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল, সাথে বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, তাই থামছে না দুর্ঘটনা। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে, তাই তাদের সচেতন হতে হবে। এই রোডের যে গতি দেওয়া থাকে তার থেকেও বেশি গতি এই রোডে গাড়ি চলাচল করে। ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। হুট করে মনে করেন ডানি ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ি ডানি ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটি দ্রুত 4 লেনে উন্নীত করার দাবি চালক ও যাত্রীদের। হাই রোডের পার্শ্ববর্তী একটা রোডের প্রয়োজন, জনগণ যাতে যাইতে আসতে পারে। 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক, বাইপাসের পাশে আরেকটা রাস্তা করে দিক। দুর্ঘটনা রোধে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি হাইওয়ে পুলিশের। চলছে সচেতনতামূলক কার্যক্রম।
আমরা নিয়মিত মোবাইল ডিউটি রান করতেছি এখানে। যে ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে এই গাড়িগুলোও আমরা ব্যবস্থা নিয়ে থাকি। প্রতিনিয়ত চেকপোস্ট করছি এবং আমরা আইনের আওতায় আনছি। ত্রুটিপূর্ণ যেগুলো যানবাহন আছে প্রত্যেকটা যানবাহনকে আমরা আমাদের নখদর্পণে আসলে আমরা অবশ্যই আইনের ব্যবস্থা নিচ্ছি। মানে ধীর গতি যে যানবাহন, এই ধীর গতির যানবাহনগুলোর জন্য আলাদা একটা লেন থাকা খুবই জরুরি। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 35 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ। বর্ষা এলেই জলের ওপর বসে ঝালকাঠির ভীমরুলির ঐতিহ্যবাহী পেয়ারা হাট। নৌকায় নৌকায় চলে কোটি টাকার বেচাকেনা। পেয়ারা বাণিজ্যের পাশাপাশি বাড়ছে পর্যটকদের আনাগোনাও। সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভীমরুলির ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তবে সম্ভাবনার তুলনায় অবকাঠামো এখনও সীমিত। সহকর্মী আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। খালের পানিতে সারি সারি নৌকা, প্রতিটি নৌকায় থরে থরে সাজানো পেয়ারা। চাষি, পাইকার আর ক্রেতাদের আনাগোনায় সকাল থেকেই জমে ওঠে ঝালকাঠির ভীমরুলির ভাসমান হাট। বাগান থেকে নৌকাপথে পেয়ারা এনে এখানে বিক্রি করেন চাষিরা, পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বাজারে। 200 বছরের এই ঐতিহ্যবাহী বাণিজ্যে প্রতি মৌসুমে লেনদেন হয় কোটি কোটি টাকা। এর সঙ্গে জড়িত হাজারো কৃষক, শ্রমিক, মাঝি ও পাইকার। এবারে দেখা গেছে পেয়ারায় কিছুটা শীত পড়েছে এবং পেয়ারার ফলন অত্যন্ত কম, দাম ভালো আছে। গতবার আমার 3 বিঘায় আমার 3 মণ 4 মণ পেয়ারা পাচ্ছি, এবছর 1 মণ 1.5 মণ, এর বেশি হয় না। গতবার যেরকম মাল হয়েছে ওইরকম ব্যবসাও করছে বেশি, আর এবছর মাল একটু কম হয়েছে, দাম চৌড়া। বর্ষায় পেয়ারা বাগান আর ভাসমান বাজার দেখতে ছুটে আসেন দূর দূরান্তের পর্যটকরা। নৌকায় বাগান ঘোরা, ভাসমান হাট দেখা আর নৌকা থেকেই পেয়ারা কেনা সব মিলিয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী পর্যটন আকর্ষণ। গত 9 আগস্ট স্ত্রীকে নিয়ে ভীমরুলির হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। এখানে ঘুরবো ফিরবো, পেয়ারা কিনবো, আমরা কিনবো, খাওয়া দাওয়া করবো। মূলত আমার স্কুলের স্যার ম্যাডামদের সাথে আমরা প্রায় সব জায়গায় ঘুরতে যাই, এখানেও আমরা ঘুরতে আসছি, এসে খুব ভালো লাগছে। পেয়ারা আমার খেতে খুব ভালো লাগে। নৌকা অনেক পেয়ারা, এটাই সবচেয়ে ভালো। আর এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে কি এখানে কোনো ওয়াশরুম নাই, ভালো কোনো হোটেল নাই, এগুলো হলে ভালো হতো। It's great to be here at the floating markets to experience this unique site in Bangladesh. It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas. পর্যটক বাড়লেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখনও সীমিত। রয়েছে আবাসন ও পরিচ্ছন্ন ওয়াশরুমের সংকট। সন্ধ্যার পর যোগাযোগেও ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। এদিকে চলতি মৌসুমে পেয়ারার উৎপাদন কিছুটা কমেছে। পুরনো বাগান ও সময়মতো সার বালাইনাশক প্রয়োগ না করাকে এর কারণ বলছে কৃষি বিভাগ। যেহেতু পেয়ারা এই অঞ্চলের কৃষকের একটি ঐতিহ্য এবং এটা অত্যন্ত সুস্বাদু একটি ফল, এখানকার কৃষকদের কাছে এই চাষাবাদটাও খুব জনপ্রিয় এবং উৎপাদন এবং এর ফলনটা ধরে রাখার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ এবং কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে 554 হেক্টর জমিতে পেয়ারা উৎপাদন হয়েছে 5623 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য 15 থেকে 16 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বাজার পরিস্থিতির খবরাখবর এবার জেনে নিতে চাই। দেশের বাজার পরিস্থিতির সবশেষ খবর জানতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম এবং চাঁদপুর থেকে সহকর্মী কাদের পলাশ যুক্ত হবেন আমাদের সঙ্গে। প্রথমে যেতে চাই নওগাঁয়, সেখানে আছে সহকর্মী তৌহিদ। আপনি যে বাজারটিতে রয়েছেন সেখানে সবজির পরিস্থিতি আসলে কেমন এবং সবজির বাজার দর কেমন, সরবরাহ কেমন, বাজার তদারকি হচ্ছে কিনা, গ্রাহকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আলিফ, সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় আজকে যেহেতু শুক্রবার ছুটি, যার কারণে ভিড়ও একটু বেশি থাকে।
তবে বাজারে আসার পরে যেটি দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ সবজির যে আমদানি সেটি রয়েছে, সেই সঙ্গে ক্রেতার সংখ্যা সকালের দিকে কিছুটা কম হয়। ব্যবসায়ীরা বলছেন যে এটি আসলে 10টার পর থেকে 12টা পর্যন্ত বেচাকেনা ভরপুর থাকে। আমরা এই মুহূর্তে আছি নওগাঁ শহরের মুক্তির মোড়ের সাহেব বাজারে। এখানে আসার পরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে এই মুহূর্তে আসলে সবজির যে আমদানি সেটি আসলে ভরপুর আমদানি রয়েছে, তবে দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। অর্থাৎ এখন থেকে 4-5 দিন আগেও যে দাম ছিল সবজির সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। আজকে আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, করলা 70, বরবটি 70, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এছাড়া কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। আলিফ বলে রাখি, এই কাঁচামরিচ এখন থেকে 4 থেকে 5 দিন আগেও কিন্তু বিক্রি হয়েছে 140 থেকে 150 টাকা কেজি। সেই কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, আজকে 90 টাকা থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কচুরলতি যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। মিষ্টি কুমড়া যেটি একটু সুস্বাদু, মিষ্টি বেশি, সেটা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আদা 130, রসুন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি। এবং ব্যবসায়ীরা বলছেন যে তুলনামূলক যে পরিমাণ আসলে আমদানি বাজারে, সে পরিমাণ বেচা বিক্রি খুবই কম। তারা এক সপ্তাহ ধরে আসলে যে পরিমাণ বেচা কিনা তারা করছেন, তাতে করে আসলে অন্যান্য সপ্তাহের তুলনায় খুবই কম, এমনটি কিন্তু খুচরা যারা ব্যবসায়ী তারা বলছেন। এছাড়া দাম যে খুব একটি বেশি তা কিন্তু বলছেন না, তবে সাধারণ ক্রেতাদের সঙ্গে যে কথা বলেছে, বিশেষ করে যারা নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর যারা শ্রমজীবী মানুষ, তারা আসলে বলছিলেন যে দাম কিছুটা বেশি, আরও দাম কমানোর যে দাবি তারা কিন্তু সেটি করছেন। এছাড়া মোটামুটি বাজারে যে আমদানি সেটি বেশ ভালো, এবং ব্যবসায়ীরা বলছিলেন যে যেহেতু এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে সবজির যে দাম সেটি এখনই হয়তো কমবে না, তবে পরিস্থিতি অর্থাৎ আকাশের পরিস্থিতি ভালো হলে সবজির দাম কিছুটা কমার সম্ভাবনা কিন্তু করছেন খুচরা ব্যবসায়ী। এছাড়া আপনি যেটি বললেন যে বাজার মনিটরিংয়ের বিষয়টা, সেটি আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়মিত যে বাজার তদারকি সেটি তারা করছেন। আলিফ। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে একটু যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী কাদের পলাশ। কাদের, চাঁদপুরে আসলে মাছের সরবরাহ কেমন রয়েছে, এবং চাঁদপুর যেহেতু ইলিশের জন্য বেশ বিখ্যাত, সেখানে ইলিশের সরবরাহ কেমন রয়েছে এবং দাম কেমন এই মুহূর্তে ইলিশের, বিস্তারিত জানাবেন। এখন ভরা মৌসুম বলা চলে, ঠিক ভরা মৌসুমের ঠিক প্রথম দিকটায় ইলিশের সরবরাহ তুলনামূলক বেড়েছে গেল এক সপ্তাহের তুলনায়। আজকের ঘাটে আমরা দেখলাম যে চাঁদপুর মাছঘাট, সেখানে 1.5 থেকে 200 মণ ইলিশ এসেছে। যদিও চাঁদপুরের লোকাল মাছ কিন্তু একেবারেই কম, 20-30 মণ, আর বাকি সবই হচ্ছে দক্ষিণাঞ্চলের মাছ চাঁদপুর ঘাটে এসেছে। এখানে বড় আকারের ইলিশ 2500, 2600, 2700 এর মধ্যে ওঠানামা করছে, আর যেগুলো 700-800 গ্রামের ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে তাও 2400, 2300 এরকম। আর একেবারে ছোটো যেগুলো আছে 400-500 গ্রামের, সেসব ইলিশগুলো বিক্রি হচ্ছে 1800-2000 টাকার মধ্যে। তো চাঁদপুর মাছঘাটে আসলে যে পরিমাণ মাছ আছে তার থেকে অনেক পরিমাণ ক্রেতা কিন্তু আছে, কারণ এখানে আসলে সব ধরনের ক্রেতাই আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, এবং শুক্রবার যেহেতু সেহেতু সকাল থেকেই আসলে এই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। আমি এখানে বিক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, গেল প্রায় 2 মাসের মতো একেবারেই ডাল সিজন ছিল, নদীতে মাছ ধরা পড়েছে কম, তখন ক্রেতা সমাগম কম হয়েছে। কিছু মাছ আসলেও সেই মাছ কিন্তু বিক্রি করার মতো ক্রেতা ছিল না, যে কারণে দামটা একটু তুলনামূলক স্থির থাকলেও আসলে সেভাবে আসলে প্রভাব পড়েনি। আমরা এখানকার যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলছি, যেমনি ক্রেতাদের সাথে কথা বলছি। আসলে ইলিশের দাম স্বভাবতই 200 বা 300 টাকার মধ্যে ওঠানামা করে, সেটা যদি 400-500 মণ ইলিশও ঘাটে আসে, কারণ ইলিশের যখন যোগানটা বেড়ে যায় তখন কিন্তু সাধারণ মানুষেরও চাহিদা বেড়ে যায়, তারা 2টোর জায়গায় 4টি মাছ কেনে। সুতরাং ইলিশের দাম আসলে এর মধ্যেই ওঠানামা করে। আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি। তো আর এখানকার আমরা দেখছি যে ছোটো ছোটো যে বাজারগুলো আছে সেসব বাজারে কিন্তু আসলে ইলিশের সরবরাহটা অনেক কম। সেখানে দেশীয় মাছ, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, চাষের মাছগুলোই আছে, সেসব মাছ আবার তাও আকার এবং প্রকার ভেদে বিক্রি হচ্ছে 300-350 টাকা কেজি। এবং আরেকটু কথা বলে রাখি যে ইলিশের পাশাপাশি নদীর যে অন্যান্য মাছ, জিওল, বিশেষ করে পোয়া,
আইড়, পাঙ্গাস এসব মাছের দামও কিন্তু কোনো অংশে কম না। পোয়া মাছেরও ছোট যে পোয়াগুলো সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজিতে, এবং একটু বড় হলে সেটা 600-700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বাজারে দেখেছি যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ, সেটা 180 থেকে 220 টাকার মধ্যেই হচ্ছে বেচাকেনা হচ্ছে, এবং এই মাছটাই হচ্ছে যারা একেবারে নিম্ন আয়ের মানুষ, হতদরিদ্র মানুষ, তারা এই মাছটাই কিনছেন। আরেকটা মাছ হচ্ছে 180-90 টাকার মধ্যে কেজি, সেটা হচ্ছে পাঙ্গাস। অর্থাৎ এই দুইটি মাছই হচ্ছে আসলে গ্রামীণ পর্যায়ে অর্থাৎ নিম্নবিত্তের মানুষের বা স্বল্প আয়ের মানুষের জন্য সবচেয়ে আমিষের যোগান দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। সুতরাং অন্যান্য যে চাষের মাছ, সেসব চাষের মাছও কিন্তু কোনো অংশে কম না। 350-400 টাকায় বিক্রি হচ্ছে রুই মাছ। অন্যান্য যেসব মাছ আছে সেসব মাছও এক প্রকার ক্রেতাদের সাধ্যের মধ্যে বলা চলে, তবে ইলিশটা একেবারেই ক্রেতাদের সাধ্যের বাইরে, অর্থাৎ খুব শৌখিন মাছ হয়ে গেছে এখন চাঁদপুরের ইলিশ বিশেষ করে। আর চাঁদপুরের ইলিশ স্বভাবতই যেহেতু সব জায়গায় কদর বেশি, দামটা একটু বেশি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আলিফ, তাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। 4 বছরে 100 কোটি টাকার ডাকাতিয়া সেতুর দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি, অথচ চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘশ্বাসে মিলছে, সাথে ভোগান্তিও দীর্ঘ হচ্ছে। 2022 সালে নির্মাণ কাজ শুরু হলেও ঠিকাদারি জটিলতা ও আদালতের মামলা জটিলতায় থমকে যায় প্রকল্পটি। সম্প্রতি মামলা জটিলতা শেষে সম্প্রতি নকশা পরিবর্তন করে টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছে এলজিইডি। ডাকাতিয়া সেতু, এক প্রান্তে হাজীগঞ্জ, অপর প্রান্তে ফরিদগঞ্জ, দুই উপজেলার যোগাযোগ নির্বিঘ্নে 4 বছর আগে শুরু হয় সেতু নির্মাণ কাজ, কিন্তু মামলা জটিলতায় তা থমকে আছে। রাস্তাও তো দ্রুত করে ব্রিজটা, আমাদের হাজীগঞ্জ চাঁদপুর যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ভালো হবে। ব্রিজ হইবে, রাস্তার কামও করে না এখন, ব্রিজের জন্য মানে এই রাস্তাও হয় না। সেতুর কাজ আটকে থাকায় দুপ্রান্তের সড়ক সংস্কারও থেমে আছে। সব মিলিয়ে বাড়ছে ভোগান্তি, ক্ষুব্ধ মানুষ। যে একবার আসে রাস্তা দিয়ে জীবনে আসবো না, ব্রিজের মালামাল আসা যাওয়া করতে পারে না, ব্যবসা বাণিজ্য বন্ধ। এই রাস্তাটা দিয়ে মনে করেন মানুষ আসা যাওয়া করতে অনেক কষ্ট পাইতে আছে, ব্রিজ হইব কই আর রাস্তার কাজও করে না। 2022 সালে দায়িত্ব নেয়ার পর 20টি পিলার নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা এন্টারপ্রাইজ, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় চুক্তি বাতিল করে এলজিইডি। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান হাইকোর্টে মামলা করলে দেখা দেয় জটিলতা। তারপর পরিবর্তন হয়েছে নকশা, বেড়েছে ব্যয়ও। নতুন করে টেন্ডার আহ্বানের পর শুরু হবে কাজ। নতুন একটি ডিজাইন চলছে, আশা করি ডিজাইনটি সম্পন্ন হলে অতি শীঘ্রই আমরা ব্রিজের কাজটি শুরু করতে পারবো। পাশাপাশি ব্রিজের যে দুপাশে অ্যাপ্রোচ, আপনারা এখানে গিয়ে দেখতে পাবেন অ্যাপ্রোচটি বর্তমানে চলমান আছে এবং খুব ভালো গতিতেই কাজটি চলছে। নতুন নকশা অনুযায়ী সেতুর দৈর্ঘ্য 550 মিটার থেকে কমিয়ে 451 মিটার করা হয়েছে। প্রকল্পের ব্যয় 107 কোটি টাকা থেকে বাড়িয়ে 130 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় উচ্ছ্বসিত তার জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি করেছেন মিষ্টি বিতরণ। তাদের রয়েছে নানা প্রত্যাশাও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক পথ চলা, আন্দোলন সংগ্রাম আর দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার পর রাষ্ট্রপতি পদে মনোনয়ন, এতে উচ্ছ্বসিত তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ। শহর থেকে গ্রাম, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ উচ্ছ্বাস। শিক্ষক থেকে তিনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, দলের দায়িত্ব পেয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, মহাসচিব হয়েছেন। তিনি আমাদের সবসময় গর্বিত করেছেন, তিনি নিজেও গর্বিত হয়েছেন। আমার মনে হয় দীর্ঘদিন পর তিনি তার প্রাপ্য যে সম্মানটা সেটা পরিপূর্ণভাবে পেতে যাচ্ছে। দল সঠিক মূল্যায়ন করেছে, আমরা ঠাকুরগাঁওবাসী মনে করি যে ওনার কাছেই এদেশ নিরাপদ। শুধু তাই নয়, একে অপরকে চলছে মিষ্টিমুখ, প্রত্যাশাও আছে অনেক। শুধু ঠাকুরগাঁওবাসী না, গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ ওনাকে যেভাবে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে এবং দল যেভাবে মনোনয়ন দিয়েছে তাদের সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তিনি আজকে যে দলের মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে, এ ব্যাপারে আমরা সারা দেশবাসীর মতন আমাদের ঠাকুরগাঁওর সকল স্তরের মানুষও আজকে আনন্দিত।
শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে রাজনীতিতে এসে ধাপে ধাপে উঠে এসেছেন জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। খুলনায় হচ্ছে জামায়াতের যুব সমাবেশ। প্রধান অতিথি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, সমাবেশ কি এখনো শুরু হয়েছে কিনা এবং প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছেন কিনা এবং সমাবেশ স্থলে আসলে উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আলী। সমাবেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই অনুষ্ঠানে আপনি বলেছেন ইতিমধ্যে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি এখনো এসে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে যে বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ এমপি, খুলনা মহানগর জামাত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সহ দলীয় যে নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। এছাড়া অনুষ্ঠান স্থলে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামাত ইসলামের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত এই প্রতিনিধি সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে খুলনা সহ আশেপাশের এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে নিয়ে মূলত এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অনুষ্ঠানে এরই মধ্যে যারা বক্তব্য দিয়েছেন তারা বলছেন যে আদর্শ জাতি গঠনে যুবকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই যুবকদেরকে এবং ভবিষ্যতে যারা দেশ গড়বেন তাদেরকে অবশ্যই আদর্শ এবং চরিত্রবান হতে হবে এবং চরিত্রবান এসব আদর্শ নিয়ে গড়ে তুলতে পারলে এসব যুবকদের মাধ্যমেই একটি সুন্দর একটি নতুন বাংলাদেশ তারা গড়ে তুলতে পারবেন এমন প্রত্যাশা নিয়েই মূলত এই সম্মেলন বক্তব্য দিচ্ছেন। অন্যান্য যারা বক্তব্য এরই মধ্যে দিয়েছেন তারা এইগুলো বলছেন। এছাড়া দলীয় সরকারের কথা তারা যেটি বলছেন যে অতীতের সরকারের মতো বর্তমান সরকারও কিন্তু কিছু ভুল করছেন বলে তারা এটি অভিযোগ করেছেন। তারা বলেছেন যে তারা সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু তারা যদি একের পর এক ভুল কাজ করতে থাকেন তাহলে হয়তো তাদের প্রতি সমর্থন রাখা সম্ভব হবে না। এমনটাই এখানে যারা নেতৃবৃন্দ যারা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন এবং দলের পক্ষেও তারা জনমত গড়ে তোলার জন্য তারা কিন্তু দলীয় যেসব নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে আগামীতে যেন এই দলটি আরও ভালো করতে পারে সেই লক্ষ্যে তাদের যে আদর্শ বা তাদের যে কর্মকাণ্ড সেটি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন। আলী টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পর্যটকহীন সেন্ট মার্টিনের রোজগারহীন দ্বীপবাসী চরম আর্থিক সংকটে ফিরেছেন বাপদাদার আদি পেশা মাছ শিকারে, কিন্তু তাতেও ঘুরছে না সংসারের চাকা, উল্টো প্রতিনিয়ত শিকার হচ্ছেন আরাকান আর্মির হয়রানি আর প্রাণনাশের হুমকির। এমন অবস্থায় দ্বীপের মানুষদের নিরাপত্তা ও আর্থিক সহায়তা দাবি তুলেছেন জনপ্রতিনিধিরা। সেন্ট মার্টিন নীল সমুদ্রের বুকে জেগে থাকা বাংলাদেশের একমাত্র কোরাল সমৃদ্ধ দ্বীপ। নৈসর্গিক সৌন্দর্যের এই দ্বীপকে ঘিরে বছরের ৫ মাস থাকত পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে এই ভিড়ে ভাটা পড়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে। কর্মহীন হয়ে জীবন জীবিকার টানপোড়েনে পড়েন দ্বীপবাসী। চরম আর্থিক সংকটে বাধ্য হয়ে ফিরেন বাপদাদার আদি পেশা মাছ শিকারে। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া ও ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত মাছ। জেলেদের এই মরার উপর খাড়ার ঘা হয়েছে আরাকান আর্মির হয়রানি ও আটক আতঙ্ক। গেলে জাল নষ্ট হয়ে যায়। এখন বর্ষাকাল, যে সময় জাল জেলে বন্ধ থাকে এ সময় মাছ মারতে পারি না। আগস্ট মাস যখন ছিল স্রোত খারাপ হয়ে গেছে, পয়েন্টরে লেখাপড়ার খরচ চালাতে পারি নাই। পশ্চিমের সাগরের পশ্চিমে গভীর পানিতে গেলে ওই ট্রলিনেরা জালগুলি কাটিয়ে নেওয়া যায়।
এখন জাইলারে বাঁচিবার কোনো রেহাই নাই। এই দুঃসময়ে খাদ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দ্বীপের শিশুরাও। তাই দ্বীপবাসীর জন্য বিশেষ আর্থিক প্রণোদনা চান জনপ্রতিনিধিরা। সরকারিভাবে একটা 65 দিন বন্ধ আছে আর একটা 22 দিন বন্ধ আছে। প্রাকৃতিকভাবে ওয়াদার খারাপ হয়ে বন্ধ থাকে প্রায় আরও 3, 4 বা 5 মাস। সরকারকে আমি অনুরোধ জানাবো সেন্ট মার্টিনের জেলেদের ব্যাপারে নতুন করে এটা বাঁচার জন্য একটা কি পন্থা বাহির করার জন্য। একদিন পেলে 5,000 টাকার, আর দিন কিন্তু 1 মাস খাইতে হয় 20,000 টাকা ঋণ খরচ করিয়া খাইতে হয়। এখন যে পর্যটকমুখী না থাকাতে যারা হোটেল মালিক এরা জাল ফিশিং করতেছে। দ্বীপের নীল জলরাশির সৌন্দর্যে জড়িয়ে আছে 1600 পরিবারের প্রায় 12,000 মানুষের বেঁচে থাকার গল্প। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এ নিয়ে আরও খবর জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। শহীদ, জেলেদের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ ছিল যে আরাকান আর্মির প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন তারা, তো সে বিষয়ে আসলে বাংলাদেশের পক্ষ থেকে সেনা ক্যাম্প বসানোর কোনো প্রস্তুতি দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। আলিফ, যে সেন্ট মার্টিনে দেশের বিভিন্ন স্থান থেকে যারা পর্যটক এসে থাকেন, সেই সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 1,600 জেলে পরিবার অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আমরা জেলেদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে প্রতিনিয়ত মিয়ানমারের যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রয়েছেন তাদের কারণে এই ঝুঁকির মধ্যে থাকতে হয় এবং বৈভীতির মধ্যে মাছ শিকার করতে হয়, এবং অনেক সময় তারা ধরে নিয়ে যাচ্ছে এবং জেলেদেরকে ধরে নিয়ে তাদের থেকে মুক্তিপণ হিসাবে টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেই কারণে তারা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন। অনেক সময় বৈরী আবহাওয়া, সাগর উত্তাল থাকে, যার কারণে তারা নিয়মিত মাছ শিকার করতে পারেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে পর্যটক নির্ভর যে সেন্ট মার্টিনের যারা বাসিন্দা রয়েছেন তারা পর্যটক সীমিত হওয়ার কারণে তারা অনেক সময় কষ্টে দিন যাপন করছেন। যে জায়গাতে 5 মাস তারা পর্যটক থাকতেন সেই জায়গাতে 3 মাস হওয়ার কারণে তারা যে আয়ের উৎস সেটি কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে তারা ভোগান্তির মধ্যে পড়ছেন। যারা জেলে রয়েছেন তারা অনেকে সেন্ট মার্টিনের যে জেটি রয়েছে জেটিতে অনেকে অবসরের দিন কাটছেন, অনেকে জাল মেরামত করছেন, অনেকে নৌকা মেরামত করছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা তাদের সহযোগিতার জন্য সরকারের কাছে দাবি তুলেছেন এবং সরকারের কাছে আরও দাবি তুলেছেন যে যেন সেন্ট মার্টিনে যে পর্যটক সীমিত করা হয়েছে সেটি যেন বৃদ্ধি করা হয়, সেই বিষয়ে তারা বিভিন্ন সময় দাবি তোলা আছেন। তবে সেন্ট মার্টিন যে আরাকান আর্মি প্রতিনিয়ত জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে যে নাফ নদী রয়েছে সেখানে কোস্টগার্ড এবং বিজিবির টহল জোরদার প্রতিনিয়ত থাকে, যার কারণে তারা আরাকান আর্মি দাবি করে থাকেন যে মিয়ানমারের যে সীমান্ত রেখা রয়েছে নাফ নদীতে, সেই সীমান্ত রেখায় গেলে তাদেরকে ধরে নিয়ে যায়, সেই বিষয়ে তারা উল্লেখ করেছিলেন। কিন্তু যে টেকনাফে যে সেনা ক্যাম্প 2টি সেনা ক্যাম্প স্থাপনের কথা চলমান রয়েছে সেটি কিন্তু টেকনাফের যে ভূখণ্ড রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, সেখানে হওয়ার কথা রয়েছে, যার কারণে নাফ নদীতে যে সেনাবাহিনীর তেমন কোনো তৎপরতা আসবে না বলে তারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা মনে করেছেন। তবে যে নাফ নদী এবং বঙ্গোপসাগরে কোস্টগার্ড এবং বিজিবি টহল জোরদার করা হলে এবং বিজিবির তৎপরতা বাড়ানো হলে এবং তাহলে যে আরাকান আর্মি রয়েছেন তাদের থেকে জেলেরা রক্ষা পাবেন বলে তারা মনে করেছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী শহীদুল্লাহ জানাচ্ছিলেন টেকনাফ থেকে সবশেষ খবরাখবর। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয়েছে টেক্সটাইল জব ফেয়ার। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে জব ফেয়ারের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য শিরিন সুলতানা। এতে টেক্সটাইল শিল্পের 10টি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরী, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের শামসুজ্জামান সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পান চাকরি প্রত্যাশীরা। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সিলেটে। বৃহস্পতিবার বিকেলে টুকের বাজার পয়েন্টে এই কর্মসূচি পালন করে কোম্পানিগঞ্জ প্রেস ক্লাব। বক্তারা বলেন, সাদা পাথর লুটপাটের সংবাদ প্রকাশের 1.5 বছর পর গত 7 আগস্ট ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে হামলা হয় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার কবির আহমেদের ওপর। 9 আগস্ট মামলা হলেও গ্রেফতার হয়নি কোনো আসামি। দ্রুত আসামিদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লাল দিঘি শাখায় ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উদ্ধারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। লাল দিঘির পারে অগ্রণী ব্যাংকের পূর্ব কর্পোরেটের শাখা, সেখানে ভোল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার জানাজানির পর বন্দর নগরী জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যাংক কর্মকর্তারা জানান, বিভিন্ন গ্রাহকের আমানতের বিশাল এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। গত 10 আগস্ট নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তারা। এই ঘটনায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 2টি মোবাইল ফোন সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখছি, দেখার পরে আরও আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। সবগুলো আমরা তথ্য প্রমাণ একসাথে করে কয়দিন বা কিবারে বা কখন করছে এই জিনিসটা আমরা পরিষ্কার করবো। পরস্পর যোগ সাদৃশ্য এই ক্ষেত্রে সরাইছে বা কোথায় গেছে এগুলোর একটা প্রক্রিয়াই আছে, হয়তো এটাই তদন্তের প্রক্রিয়া দেন, তদন্ত করে এই জিনিসটা পরিষ্কার হবে। মামলার এজাহারে উল্লেখ, ভোল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানো হতো। ঘাটতির অর্থ হাটহাজারী উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে। এমন ঘটনায় স্তব্ধ গ্রাহকরা। ক্রমান্বয়ে গ্রাহকের টাকা উদয় হয়ে যায়। ব্যাংক সম্বন্ধে মানুষের যে বিরূপ যে ধারণাটা, এটা বরাবর এটা বাড়তেছে, এটা ক্রমাগতভাবে এটা বাড়তেছে। ব্যাংক থেকে যদি সে আমানত নষ্ট হয়ে যায়, ব্যাংকের যে অস্তিত্ব সেটা থাকবে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যাংকের কোনো কর্মকর্তাই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। এখানে আসলে আমাদের প্রিন্ট মিডিয়াতে বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছে নেই, এটা হচ্ছে স্বাভাবিক কথা। ঠিক আছে, 32 লাখ টাকা এখান থেকে উধাও হলো, আমরা তাহলে ধরে নিব যে এখানে আপনাদের ব্যাংকের কর্মকর্তারাই জড়িত। মামুন নুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল স্টার বাংলার এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।